ভয় পেলে কি বিপদ থেকে বাঁচা যাইব? হোগায় আগুন লাগলে বাঁচার লেগে নিজের হোগায় নিজে মোতা শিখে ফেলাইতে হয়। আসসালামু আলাইকুম। মোস্তফা কামাল রাজের ঈদের সিনেমা ওমর, যে সিনেমায় অভিনয় করেছে শরীফুল রাজ, পরিচালকের নামও রাজ, সিনেমার হিরোর নামও রাজ। সিনেমাটা থ্রিলার ঘরানার গল্পের উপর বেস করে নির্মাণ করা হয়েছে। সিনেমাটা যদি ভুল না করে থাকি 11 এপ্রিল গত ঈদে রিলিজ পেয়েছিল। এই সিনেমাটা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু আশেপাশে কোনো সিনেমা হলে এটা আসে নাই। সো আর আমরা জানি যে বাংলাদেশের সিনেমা হল সংখ্যা অনেক কম। সো শাকিব খান ছাড়া অন্যান্য হিরোরা খুব একটা সিনেমা হল পাই না। সো আমার এখানে আসে নাই, আমি দেখতে পারি নাই। এখন এই যে চরকিতে আসছে, চরকিতে দেখে নিলাম এবং দেখার পর আসলে অনুধাবন করলাম যে সিনেমাটা যদি আমার আশেপাশে কোনো সিনেমা হলে আসতো তাহলে বেটার হইতো, অনেক ভালো এক্সপিরিয়েন্স করতে পারতাম। সিনেমাটা কিন্তু দেখার মতো, সিরিয়াসলি অনেস্টলি যদি বলি যে এই সিনেমাতে অভিনয় করা প্রত্যেকটা অভিনেতার অভিনয় আমি এই সিনেমাতে উপভোগ করেছি। এবং যে গল্পটা ছিল, গল্পটা দুর্দান্ত, বোরিং করে না। অনেক সিনেমা আছে যে গল্পটা টেনে লম্বা করা হয়েছে, যেখানে প্রয়োজন নেই সেখানে ডায়লগ দেওয়া হয়েছে। এরকম কিছু এই সিনেমায় লক্ষ্য করি নাই। ইভেন সিনেমাতে কোনো নায়িকা নাই। এই প্রথম আমি বাংলা সিনেমায় নায়িকা ছাড়া, কি বলবো, মানে এটা আমার জন্য একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল এবং এটাকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি। কারণ আমরা অনেক সময় দেখেছি যে হলিউডের অনেক মুভিতে নায়িকা থাকে না, ইভেন কোনো গান থাকে না, এক্সট্রা লুতুপুতু প্রেম ভালোবাসা এগুলো দেখানো হয় না, মানে গল্পের প্রয়োজনে আর কি। গল্প যদি ডিমান্ড করে তাহলে নায়িকা থাকে, বাট গল্প ডিমান্ড না করলে জোর করে ধরে সকিনা মর্জিনা জরিনারে টাইনা আইনা নায়িকা বানিয়ে দিতে হবে, এটার পক্ষে কিন্তু বর্তমানের আধুনিক যুগের স্মার্ট দর্শক না। সো আমি এক্ষেত্রে মোস্তফা কামাল রাজকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, যেহেতু এই সিনেমার গল্পের রাইটার এবং গল্পের পরিচালক উনি নিজে। সো আমি তাকে সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছি, তিনি খুব ভালো কাজ করেছেন। এই সিনেমা আসলে নায়িকা ডিজার্ভই করে না, মানে নায়িকার কি দরকার রে ভাই, এইটা যে ধরনের গল্প, নায়িকা লাগেই না। এক কথায় এটা একটা থ্রিলার ঘরানার সিনেমা। দেখার সময় বিভিন্ন টার্ন টুইস্ট, মানে বারবারই মনে হবে যে এই বুঝি ধরা খেয়ে গেল, এই বুঝি ধরা খেয়ে গেল। ও প্রথমে তো বলেই নাই যে এটা কি নিয়ে আসলে সিনেমাটার গল্পের প্লটটা কি। গল্পের মেন থিমটা হচ্ছে বড়লোক বাবার একমাত্র আদুরে বকাটের ছেলে, যার সাথে শরীফুল রাজের একটা হাতাহাতি হয়। হাতাহাতির সময় হঠাৎ করে গুলি লেগে ওই বড়লোক বাবার ছেলে মারা যায়। তারপর কি হয়, তারপর ঘটনাক্রমে সেখান থেকে শরীফুল রাজ আর পালাতে পারে না, বরঞ্চ ওই বাড়িতেই গিয়ে ওঠে যেই বাড়ির ছেলেকে সে মেরে ফেলেছে। তো তারপর কি হয়, শরীফুল রাজের সাথে আবার নাসিরুদ্দিন খানও আছে। নাসিরুদ্দিন খান আবার ওই বাড়িরই লোক, কিন্তু এই দুজন ফেঁসে যায়। কিভাবে ফেঁসে যায়, তারপর তারা আসলে শেষ পর্যন্ত আসলে এই হত্যার দায় কিভাবে আসলে এড়িয়ে যায়, নাকি আসলে এড়াতে পারে না, শেষ পর্যন্ত আসলে পুলিশের হাতে ধরা পড়তে হয় তাদেরকে। শুধু পুলিশ না, তাদের শত্রু ওই বাড়ির সব লোকজনই। তো কীভাবে তারা আসলে ওখান থেকে বের হয়, সেটাই হচ্ছে একটা দেখার বিষয়। শেষ পর্যন্ত না দেখলে কোনোভাবেই এই রহস্যের উদ্ঘাটন করা সম্ভব না। ইভেন লাস্টে একটা টুইস্ট তো আছে, যে টুইস্টটার জন্য আসলে কেউই অপেক্ষা করবে না। সিনেমাটার মূল মজাটা ওইখানেই, শেষে গিয়ে একদম চমকে যাওয়ার মতো একটা বিষয়। অনেক এই ধরনের থ্রিলার কর্নার সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে বাংলা সিনেমার ক্ষেত্রে মনে হয় গুজামিল দিল বা ইয়ে করলো, মানে সিনেমাটা অযৌক্তিক একটা গল্পের উপরে ভিত্তি করে, অথবা হচ্ছে যে ইনভেস্টিগেশনগুলো হয় খুব অযৌক্তিক লাগে অনেক ক্ষেত্রে বাংলা সিনেমায় যখন আমরা থ্রিলিং ব্যাপার স্যাপার দেখি তখন। কিন্তু এই সিনেমাটাতে খুব সুন্দরভাবেই দেখানো হয়েছে, প্রেজেন্টেশন আমার কাছে ভালো লেগেছে। এই সিনেমায় কার পারফরমেন্স কেমন, সবার আগে বলতে হয় শরীফুল রাজের কথা, তারপরেই আসে নাসিরুদ্দিন খানের কথা। এই সিনেমাতে যতগুলো আর্টিস্ট কাজ করেছে প্রত্যেকেই, সিঙ্গেল একটা ক্লিপেও যে অভিনয় করেছে সেও খুব দুর্দান্তভাবে তার নিজের জায়গা থেকে সেরাটা দিয়েছে। আমার মনে হচ্ছিল, আমি একজন দর্শক হিসেবে এটা ফিল করতে পারতেছিলাম যে কো আর্টিস্ট ভালো হলে সিনেমায় প্রাণ থাকে। এইখানে শরীফুল রাজ কি অনবদ্য পারফরমেন্স ছিল তার। আমি আফসোস করতেছিলাম যে আসলে এই শরীফুল রাজকে আমার মনে হয় আরও দুর্দান্তভাবে প্রেজেন্ট করা পসিবল, বাট সম্ভব মনে হয় নাই শুধুমাত্র তার নিজের খামখেয়ালিতার কারণেই। আমি যতটুকু জানি যে পরাণ সিনেমার পর শরীফুল রাজ যেভাবে উপরের দিকে উঠতেছিল বা ওইরকম একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছিল, ঠিক ওই সময় পরিমণি আর শরীফুল রাজের বিভিন্ন ধরনের কাহিনীর চোটে একদম মানে খুশিতে ঠেলায় তার কেরিয়ারের 12টা বেজে গেছে। আর তাছাড়াও দুই একটা ইন্টারভিউতে শরীফুল রাজ নিজের ডিমান্ড, নিজের অহংকারী মনোভাব কিছু আছে, এরকম ব্যাপার স্যাপার আছে, যেগুলোর কারণে শরীফুল রাজের যে ইমেজটা আসলে তৈরি হচ্ছিল পজিটিভ ইমেজ, সেটা নেগেটিভ হয়ে যায়। এই জন্য ইদানিং লক্ষ্য করা যায় শরীফুল রাজ ভালো কাজ করলেও ফেসবুকের পোস্টগুলোতে শরীফুল রাজের রিয়াকশনের জায়গায় গেলে দেখা যাবে বেশিরভাগই হাহা রিয়াক্ট করে। তবে বন্ধুরা, যদি সব কিছু এক সাইডে রেখে আমি শুধু অভিনয়ের কথা বলতে চাই, তাহলে বলতে হবে যে শরীফুল রাজ এক্সিলেন্ট একজন অভিনেতা। চেহারা যেমন তেমন হোক, চেহারাও আমার কাছে মানানসই, সিনেমার জন্য ঠিকই আছে। কারণ বলিউডের অধিকাংশ সিনেমার হিরোর চেহারা এত আহামরি কিছু না। তামিল তেলেগুর সিনেমা, যেমন আল্লু অর্জুনের কথা যদি বলি, আহামরি কোনো চেহারা না, তার জাস্ট অভিনয়, এক্সপ্রেশন, ফাইটিং স্কিল, দক্ষতা সব কিছু মিলিয়ে সে একটা প্যাকেজ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে শরীফুল রাজ অভিনয়ে অনবদ্য,
দুর্দান্ত অভিনয় করেছে ওমরেও। ইভেন এর আগেও যতগুলো সিনেমা দেখেছি, দামাল বলি বা তার আগে পরাণ বলি বা যে সিনেমাই বলি, শরীফুল রাজ যতবার অনস্ক্রিনে দর্শকের সামনে এসেছে অভিনয়ের দিক থেকে সে হতাশ করে নাই। এরপর নাসিরুদ্দিন খানের কথা যদি বলি, এই সিনেমাতে নাসিরুদ্দিন খানের ভূমিকা, শরীফুল রাজের ভূমিকা, দুজনের ভূমিকা কিন্তু একদম সমানের সমান ছিল। কেন্দ্রীয় চরিত্র বলতে এই সিনেমাতে আমার কাছে মনে হয়েছে নাসিরুদ্দিন খান এবং শরীফুল রাজই, এই দুজনই হচ্ছে মেন ক্যারেক্টার। আর এই সিনেমাতে যতটুকু কমেডি যেখানে দরকার ছিল আমি মনে করি যে প্রপারভাবেই পরিচালক ইমপ্লিমেন্ট করতে পারছে। আর এই সিনেমার যে মেন ইস্যু সেটা খুব সেন্সিটিভ, খুবই সিরিয়াস, যে একটা মার্ডার হয়ে গেছে। এখন একটু 19-20 হলে আমরা ধরা পড়ে যাব, উপায় নাই, জীবন আমাদেরও থাকবে না, এরকম একটা পরিস্থিতি। ওই মুহূর্তেও এমন এমন কিছু ডায়লগ আছে, এমন এমন কিছু সিন আছে, এক কথায় আমি হেসেছি, মাঝখানে প্রচুর হেসেছি, বিশেষ করে এই নাসিরুদ্দিন খানের জন্য। এছাড়া এই সিনেমায় আরও যারা আছেন, শহীদুজ্জামান সেলিম আছেন, দুর্দান্ত অভিনয় করেছেন। ফজলুর রহমান বাবু, ফজলুর রহমান বাবুর কথা যদি বলি, যে এইটা একটা আফসোস হয়ে থেকে যাবে এই সিনেমায়। ফজলুর রহমান বাবুকে এই সিনেমাতে খুব একটা দেখি নাই, একদমই অল্প 2-1টা সিনের মধ্যে তাকে রাখা হয়েছে। না, এটা বোরিং করে নাই ব্যাপারটা, কিন্তু আফসোস লাগতেছিল, কেননা এই সিনেমার ডিউরেশন না অনেক কম, অ্যাটলিস্ট 2.5 ঘন্টা হইলে একটা সিনেমাকে সিনেমা বলে আমার কাছে মনে হয়। তা না হলে কেমন জানি ওয়েব সিরিজ টাইপ না, মানে লম্বা নাটকের মতো লাগে। তবে এই সিনেমাটা যে বললাম যে বোরিং করে নাই সেহেতু আমি বলবো না যে এইটা তাদের ভুল। তবে আফসোস লেগেছে যে শহীদুজ্জামান সেলিমের পাশাপাশি এই ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটাকে যদি আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হতো, তার সিন আরও বেশি রাখা হতো, মনে হয় তিনি তার কারিশমাটা দেখাতে পারতেন। অভিনেতা হিসেবে এরা তো দুজনেই অনেক জবরদস্ত অভিনয় করে, সেটা তো আমরা সবাই জানি। বাকি রইল এই সিনেমার গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং। এক কথায় আমার কাছে তো ভাই বাংলা সিনেমা হিসেবে দুর্দান্ত লেগেছে, টপ নচ লেগেছে। বিশেষ করে আমি বলবো যে এই সিনেমায় যতগুলো গান ছিল, মেবি দুইটাই তো গান ছিল। একটা হচ্ছে আইটেম গান, আর একটা ওই যে শরীফুল রাজ এইখানে কিছু বলা যাবে না, শরীফুল রাজ আর একটা মেয়ে যে মানে কক্সবাজারে ঘোরাফেরা করে, একটা গান আছে না, আমার দুই নয়নে, এই গানটা আমার এই সিনেমাতে সবচেয়ে প্রিয়। আর যে আইটেম গানটা আছে দর্শনা বণিকের সাথে, সেটাও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে মেক করা হয়েছে, দেখতে ভালো লাগে। সো ওভারঅল এই সিনেমাটা আমি খুব উপভোগ করেছি। ওই যে বললাম শুরুতেই যে সিনেমা হলে গিয়ে দেখলে আরও বেটার কিছু এক্সপিরিয়েন্স করতে পারতাম, ভালো লাগতো মনে হয়। তার মানে সিনেমাটা ওইখানেই সফল। একজন দর্শক যখন ছোট স্ক্রিনে দেখতেছে তখন ভাবতেছে যে এই সিনেমাটা আমি বড় স্ক্রিনে দেখলে আরও ভালো লাগতো, তার মানে সিনেমাটা সফল। তো বন্ধুরা, অবশ্যই যারা এখনও সিনেমাটা দেখো নাই তারা চরকিতে গিয়ে সিনেমাটা দেখে নিতে পারো। সিনেমাটা দেখলে অ্যাটলিস্ট চরকি থেকে দেখলে লস হবে না। 100% রিকমেন্ড করতেছি। বাংলাদেশের একটা সিনেমা, থ্রিলার ঘরানার সিনেমা, যেখানে শরীফুল রাজ অভিনয় করেছে। এই বেচারা ভালো একজন অভিনেতা, শুধুমাত্র ব্যক্তিগত কিছু কারণে তাকে মানুষ আসলে এখন হাসির পাত্র হিসেবে দেখে। বাট আশা করছি এইভাবে সে ভালো ভালো কাজ করে যেতে থাকলে, ইভেন তাকে যদি পরিচালকরা ভালোভাবে ব্যবহার করতে পারে, বিগ বাজেটের সিনেমায় তাকে যদি সেইভাবে প্রেজেন্ট করতে পারে ভালো গল্পের মাধ্যমে, তাহলে আমরা ভালো একজন হিরো পেতে যাচ্ছি, আসলে অলরেডি পেয়ে গেছি। যদি মার্কের কথা বলো বন্ধুরা, 10-এর মধ্যে আমি এই সিনেমাটাকে 7.5 দিতে পারি। আরও বেশি মার্ক দিতাম, 7.5 দিলাম এই কারণে আমার মনে হয় যে ইমোশনের জায়গাটা আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেন সিনেমার গল্পটার লাস্টে গিয়ে যে টুইস্টটা আছে সেই টুইস্টটা দর্শক আরও বেশি ফিল করতে পারে। তো যাই হোক, তারপরেও সিনেমাটা দেখার মতো একটা সিনেমা ছিল।